কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে তারা কিন্তু সব কিন্তু ওই এক কাটটা। এই যে হুড়োহুড়ি লাগা, সবাই মিলে দেখা করে তাকে ফুল দোয়া, ফুলের তোড়া দোয়া, এতে আমার মনে একটা সন্দেহ জাগছে যে তার ফেরাটাই খুব আসন্ন। আমরা জানি না, কিন্তু সরকার তো জানে এবং সংসদের মধ্যে আলোচনা হয়েছে, নিম্নকক্ষে উচ্চকক্ষে আলোচনা হয়েছে, কিন্তু এই নিয়ে কেউ কোনো কথা বলেননি। এবার আমাদের ওএসির কথায় আসে। ওএসি মানুষটা একটু ভিন্ন ধরনের। সেন্ট্রাল হলে যখন সংসদে থাকতে থাকতে, প্রত্যেকেরই ঘর রয়েছে, আলাদা আলাদা করে ঘর রয়েছে, মন্ত্রী, বিরোধী দলের নেতা, তাদের প্রত্যেকের ঘর রয়েছে, কিন্তু তারা হাওয়া বাতাস খেতে খেতে খাওয়ার জন্য মাঝে মাঝে সেন্ট্রাল হলে গিয়ে বসেন। এবার যখনই আসাদুদ্দিন ওয়েসি দেখেন যে অমিত শাহ সেন্ট্রাল হলে বসে আছেন, তিনি চুপ করে উঠে যান। উঠে গিয়ে অমিত শাহর ঘরে গিয়ে, এখন যিনি দ্বাররক্ষী তিনি তো চেনেন, আসাদুদ্দিন ওয়েসি মাঝে মাঝেই ঢোকেন, ঢুকে ওই খাগড়া খাগড়া ফেবড়া এই ধরনের কিছু খাবার রয়েছে, রাজস্থানী খাবার। এই খাগড়া ফেবড়া কিরকম, অনেকটা আপনার চানাচুরের ভেতরে যে পাপড়ি থাকে না, ওই পাপড়ি টাইপের, ভিন্ন টাইপের মশলা থাকে এবং ওপরে একটা অন্যরকম মশলা থাকে, খেতে খুব সুস্বাদু। আমাদের এখানে রাজস্থানী দোকানগুলোতে আপনারা পাবেন, চান্দের মল, হ্যান ত্যান অনেক কিছু আছে, তাদের কাছে পাবেন। উনি করেন কি, অমিত শাহ ওই একটা ডিব্বাতে করে ওই খাগড়া এনে রেখে দেন, খিদে পেলে উনি খাগড়া খান। এখন এই আসাদুদ্দিন ওয়েসি গট 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 করে তার ঘরে ঢুকবেন, ড্রয়ারটি টেনে বার করবেন, ওখান থেকে দু মুঠো খাগড়া নিয়ে তার রুমালের মধ্যে নিয়ে সোজা পাঞ্জাবের পকেটে, আবার বাক্স টাক্স আটকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আবার এসে সেন্ট্রাল হলে ঠিক অমিত শাহের সামনে বসে রুমাল বার করে ওখানে বসে বসে খাগড়া খান। অমিত শাহ সব বোঝেন, মুচকি মুচকি হাসেন। তো একদিন অমিত শাহ এক বাক্স খাগড়া একেবারে সেন্ট্রাল হলে সবার সামনে একে আসাদুদ্দিন ওয়েসিকে দিয়েছেন, যে আপনি এত লুকিয়ে লুকিয়ে ঢোকেন, লোকে বিচ্ছিরি ভাববে, আমি আপনাকে দিয়ে দিলাম এটা, আবার যখন শেষ হবে তার আগে আমায় বলবেন, আবার আমি আপনাকে দিয়ে দেবো। আসাদুদ্দিন ওয়েসি খুব সংকটে পড়ে গেছে, সবার সামনে তিনি চোর হয়ে গেছেন। না 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 না, ভাবার কিছু নেই, যখনই ইচ্ছে করবে তখনই আপনি আমায় বলবেন, শেষ হওয়ার আগে বলবেন, আমি আবার এক বাক্স করে পাঠিয়ে দেবো। আর আমার ঘরে যখনই আসবেন তখনই আপনার জন্য প্লেটে করে আমি খাগড়া সাজিয়ে রেখে দেবো। আমাদের খাবার যে আপনি এত ভালোবাসেন জেনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি তো নিরামিষাশী, তাই আপনাদের খাবার আমি খাই না। তো আজকে উনি মিস করে ফেলেছেন। রাহুল গান্ধী এবং অমিত শাহ কিন্তু একই গাড়িতে গেছেন, আলাদা আলাদা যেতে পারতেন, কিন্তু একই গাড়িতে গেছেন। এতে আমাদের কি বোঝা যায় জানেন? এতে আমাদের সংসদীয় রীতিনীতি এবং আমাদের যে সভ্যতা, সংসদীয় সভ্যতা, যে বিরোধী দলের সঙ্গে সরকার পক্ষের যে সংসদের বাইরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু দেখা যায় না সাধারণত। আর একটি ঘটনার কথা উল্লেখ করি, মাঝে মধ্যে আমাদের নরেন্দ্র মোদী
ওই যে ক্যান্টিন আছে, আমাদের সাংসদদের ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে মাঝে মাঝে খাবার টেস্ট করতে যান যে রান্না বান্না ঠিক হচ্ছে কিনা। একদিন গিয়ে দেখেন M.K. স্টালিন, দক্ষিণের নেতা, তিনি একা একা বসে নাড়াচাড়া করছেন, খাবার নাড়াচাড়া করছেন, খাচ্ছেন না। মোদিজি সব দিকে লক্ষ্য আছে, মোদিজি গেছেন, গিয়ে উল্টো দিকে বসেছেন। কি ব্যাপার স্টালিন, আপনি খাওয়া দাওয়া করছেন না, শুধু চামচ নেড়ে যাচ্ছেন, ব্যাপারটাই খুব চিন্তিত মনে হচ্ছে। যে হ্যাঁ মোদিজি, আমি খুব চিন্তায় পড়েছি। এগুলো শোনা গল্প, আনটোল্ড স্টোরি, যেগুলো স্টোরিগুলো বিভিন্নভাবে আমাদের কাছে আসে এবং আমরা নিজেরাও কিছু প্রত্যক্ষ করেছি। যখন আমরা সংসদ কভার করেছি তখন আমরাও দেখেছি, কিন্তু এই ঘটনাটা আমার চোখে দেখা না, এটা শোনা। তখন স্টালিন একটা কানের কাছে মুখ নিয়ে গিয়ে বিড়বিড় 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 করে কিছু কিছু বলেন। সে তখন খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার প্রত্যাবর্তন, আর কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এর মধ্যে তার রাজনীতি ঘুরপাক খাচ্ছিল, যেটাতে সে তার দলের লোকদের বাইরে অন্য শক্তিকে যুক্ত করতে পারতেছিল না। তার প্রয়োজন ছিল যে মধ্যবিত্তের কাছে গ্রহণযোগ্য, জামাত বিএনপি ট্যাগের বাইরে আসতে পারে এরকম শক্তিদের সাথে আসলে সম্পর্ক তৈরি করা। গণতন্ত্র মঞ্চের মধ্যে আমাদের দুই ধরনের মানুষ ছিল। আমরা যারা আসলে গণতন্ত্র মঞ্চ গড়ে তুলছিলাম এই আকাঙ্ক্ষা নিয়ে যে বিএনপি আওয়ামী লীগের বাইরে, জামাতের বাইরে একটা স্বাধীন স্বতন্ত্র সংস্কারপন্থী রাজনীতির দ্বার করাবো, এইটার যারা মানুষ ছিল তার চাইতে বেশি মানুষ ছিল যারা বিএনপির সাথে সম্পর্ক করে আসলে বিএনপির রাজনীতির সাথে আসলে তারা কাছাকাছি হয়ে পরিবর্তন হলে সে পরিবর্তনের তারা ক্ষমতার অংশীদার হবে। এইটার ভেতরে গণতন্ত্র মঞ্চের ভিতরে টানাপোড়েনগুলি ছিল। সেইখানে আমরা শেষ পর্যন্ত লড়াইটা করার চেষ্টা করছি গণতন্ত্র মঞ্চকে অক্ষত রেখে। কিন্তু আপনি জানেন যে আসলে আমরা গণতন্ত্র মঞ্চকে বিএনপির ওই প্রভাবের কাছ থেকে আসলে মুক্ত করতে পারি নাই। তাইলে আপনি যে প্রশ্নটা করছিলেন যে আমার আকাঙ্ক্ষা বা আমাদের আকাঙ্ক্ষা, আমরা আকাঙ্ক্ষা ছাড়তে ছাড়তে কিন্তু আসলে 5 তারিখে আসছি। 24-এর নির্বাচন ঠেকাইতে পারি নাই। আমাদের তরুণরা আসলে 5 তারিখে যখন অভ্যুত্থান করছে, 5 তারিখে আমরা তরুণদেরকে বোঝানোর খুবই চেষ্টা করছি যে এই যে পরিবর্তনটা হয়েছে এটা মাগরিবের ওয়াক্তের মতো, এটা খুব সংক্ষিপ্ত সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ঐকমত্যটা থাকবে, এটা খুব দ্রুতই আসলে এর মধ্যে বিভাজন তৈরি হবে, এই আবেগ কমে যাবে, এবং এই সময়ের মধ্যে সর্বজন স্বীকৃত জায়গাগুলি যেন আমরা অ্যাচিভ করার চেষ্টা করি। আমরা তখন তরুণদেরকে এটা বুঝাইতে পারি নাই। তরুণদেরকে অন্যরা যারা বুঝাইছে যেটা বিপ্লব হয়ে গেছে, একটা দর্শন পাল্টায় ফেলতে হবে, মুক্তিযুদ্ধের যে সংবিধান এটার আসলে মূলনীতি পাল্টায় ফেলতে হবে, আমরা তাদেরকে যখন আসলে থামাইতে গেছি, বুঝাইতে গেছি, এটা পারি নাই। আমরা সরকারকে যখন বুঝাইতে গেছি যে আসলে সংস্কারটা আপনারা যেখানে যেভাবে ভাবতেছেন এভাবে পারবেন না, সংস্কারের জন্য কয়েকটা রাজনৈতিক দলই যথেষ্ট না, আপনার জনগণের সাথে আপনার আসলে ডায়ালগ করতে হবে। যেহেতু অন্তর্বর্তী সরকারে যারা আসছিল, যেহেতু তাদের কোনো হোমওয়ার্ক ছিল না, যেহেতু সংস্কার কি রাজনীতি কি এটা তারা জানতো না, তারা নিজের মতো করে এটাকে প্রথম থেকে আবার বুঝতে চাইছে। বুঝতে বুঝতে তারা একদিকে সময় ক্ষেপণ করছে, তরুণরা আরেকদিকে আসলে এটাকে একদম বিপ্লব করার জন্য আরেকদিকে টেনে নিয়ে যেতে চাইছে। মাঝখানে পুরনো যে এস্টাবলিশমেন্ট, তার যে খেলা, সে খেলায় সে ক্রমশ তার জায়গাটাকে সে আসলে আস্তে আস্তে পোক্ত করছে। সেইখানে আমরা তখনো পর্যন্ত যেটা চেষ্টা করছি যে কমন মিনিমাম একেবারেই যত দূর সবাই মিলে আমরা ঐক্যমত্যে আসতে পারি, অদ্ভুত জিনিস হইলো যেন আমরা অর্জন করি। আর আমরা আরেকটা জিনিস চাইছিলাম, যেটার পদ্ধতিটা যেমন যেন এমন হয়, পদ্ধতিগত ভুলের কারণে যেন আমাদের অর্জনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে না যায়। সেই জন্য আমরা কিন্তু দেখবেন যে ঐকমত্য কমিশনে আমাদের কোনো নোট অফ ডিসেন্ট নাই। ঐকমত্য কমিশনে আমরা গণপরিষদ নির্বাচনের সংস্কার পরিষদে প্রস্তাব করছি, কিন্তু আমরা নিজেরা এটার জন্য খুব বেশি লড়াই করি না। আমরা অন্যদেরকে চেষ্টা করছি যে তারা যেন এটার ব্যাপারে ভোকাল হয়। আমরা এটা বোঝার চেষ্টা করছি যে আমরা ছোট একটা গ্রুপ, আমাদের কথা অনুযায়ী এগুলি হচ্ছে, এটা যদি কারো বড় দলের মনে হয় তাহলে এটা শুধুমাত্র ইগোর কারণে নাই হয়ে যাবে।
অতএব আমরা আমাদের কোনো স্টেক চাই নাই, আমরা আমাদের কোনো কৃতিত্ব চাই নাই, আমরা এটার জন্য কোনোভাবে কাজ করছি এই দাবি কখনো করি নাই। আমরা সেইখানে সবচাইতে পেছনে থাইকেও এই কাজটা যাতে হয় এটার জন্য চেষ্টা করছি। আজকে যখন আসলে এসব আপনি বলেন তাহলে দেখবেন যে আসলে আমরা যেহেতু প্রথমে যেটা বলছিলাম যে আমরা যেহেতু বাংলাদেশের মানুষকে আমাদের সাংগঠনিক চিন্তার সাথে যুক্ত করতে পারি নাই, মানুষ যেহেতু এত দীর্ঘমেয়াদী ভাবে এই জিনিসগুলিকে নিয়ে ভাবতে অভ্যস্ত না, মানুষ যেহেতু এর আগে ব্যক্তি কেন্দ্রিক কিংবা মার্কা কেন্দ্রিক রাজনীতিতে অভ্যস্ত ছিল, আমরা যেভাবে 10-12 বছর ধরে এটা চিন্তা করে করে মানুষের মধ্যে নিয়ে আসা মানুষকে এর জন্য প্রস্তুত করতে চাইছি, আমরা আসলে তাদেরকে তেমন করে আকৃষ্ট করতে পারি নাই। আমরা পারি নাই বলেই রাজনীতির যে পুরনো সংস্কৃতি ছিল সে পুরনো সংস্কৃতির মধ্যে নতুন সংস্কৃতির রাজনীতি যারা বলছে তারাও গিয়ে ঢুকছে। সেইখানে ধরেন আমাদের যা সামর্থ্যের তুলনায় আমি মনে করি যে অর্জন বেশি। আমরা যদ্দূর আসলে আমাদের সামর্থ্য ছিল, আমরা এখানকার চিন্তা যতটা পরিবর্তন করতে পারছি, তার মধ্যে এখনো পর্যন্ত আমি এইটা গুরুত্বপূর্ণ মনে করি কামাল ভাই, যে আজকে 2 বছর পরে আপনি আমাকে প্রশ্ন করতেছেন যে সংস্কারের কতটা হইলো। তার মানে সংস্কার যে বাংলাদেশের রাজনীতির মূল এজেন্ডা হিসেবে দাঁড়াইলো, এবং বিএনপি কে যে এখনো পর্যন্ত বলতে হয় যে জাতীয় সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, জামাত ইসলামীর মতো একটা দল 5 তারিখের আগে পর্যন্ত সংস্কার শব্দটাকে বাংলাদেশের রাজনীতিতে যে এন্ডোর্স করে নাই, সে যখন আসলে সংস্কারের ধারক বাহক হয় এবং সে যখন বলে যে সংস্কার ছাড়া বাংলাদেশের রাজনীতি হবে না, এইটাকে আমরা একদিক থেকে অগ্রগতি মনে করি। আমরা মনে করি এজেন্ডা হিসাবে বাংলাদেশ এটা এস্টাবলিশ হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি যে কিচ্ছু হয়নি। বাস্তবায়নের জায়গাটার মধ্যে একদম 72-এর সংবিধানের যা কিছু ছিল, যেটাকে আসলে অন্তর্বর্তী সরকার কিছু পরিমাণের অধ্যাদেশ জারি করে এগুলি থেকে সরতে চাইছিল, বিএনপি ক্ষমতায় এসে সেই অধ্যাদেশগুলিকে বাতিল করে দিয়ে 72-এর সংবিধানের মধ্যে যে ক্ষমতাটা ছিল এটা দিয়েই দেশটা শাসন করতেছে। কিন্তু এখনো পর্যন্ত সে ওই রকম স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারতেছে না। যেহেতু অভ্যুত্থান হয়েছে, তরুণদের মেজাজ, মানুষের মধ্যে মেজাজ, মানুষের সাহস বাড়ছে, এবং ওনারাও আসলে নিজেরা এখনো পর্যন্ত এতটা সংগঠিত হয়ে রাষ্ট্রের সকল জিনিসের উপরে নিয়ন্ত্রণ কায়েম করতে পারে নাই। অর্থনৈতিক ভাবে যেহেতু এখনো পর্যন্ত তাদের হাতে তেমন টাকা পয়সা তাদের লোকদের হাতে অতটা গিয়ে পড়ে নাই, সেই জন্য এখনো পর্যন্ত ধরেন অভ্যুত্থানের পরের কিছু গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ভোগ করতেছি, এইটা হচ্ছে অর্জন। কিন্তু এই জি লড়াইটা যদি আসলে আপনারা আমরা মিলে করতে পারি, তাইলে আমি মনে করি যে বিএনপি কে অনেক দূর পর্যন্ত স্বীকার করে যাইতে হবে, যদিও এটা স্থায়ী হবে না। তারা অনেকগুলো সংস্কার করবে সংশোধন আকারে, সেই সংস্কারগুলি তাদের পঞ্চম সংশোধনীর বেলায় পর্যন্ত ধরতে পারে। মানে জিয়াউর রহমানের শাসনকালে যদ্দূর গণতান্ত্রিক শাসনতন্ত্র ছিল, তারা আসলে সংস্কার বলতে তত দূর বোঝে। আমরা যে সংস্কারের কথা বলছিলাম এটাকে তারা আসলে এখন আর বিশ্বাস করে না। তারা বলছে যে এগুলি তারা মানছিল নির্বাচিত হওয়ার জন্য, জি জি ভোটে তারা যাতে জিততে পারে। আচ্ছা তো এখন এই কথা ফাঁকটা হলো, আছে। আচ্ছা এখন কথা হলো যে এই যে সংস্কার নিয়ে যেখানে একটা আমরা বিরোধ দেখছি, যে বিএনপি একটা কথা বলছে, জামাতে ইসলামী একটা কথা বলছে, জামাত এনসিপি তারা এক সুরে এক কথা বলছে যে বিএনপি গাদ্দারি করেছে বলছে, এবং এটা নিয়ে তারা রাজপথেও আসছে। এর বিপরীতে আপনি বলছেন, আপনারা বলছেন যে আপনারা সংস্কার কথাটা তো অন্তত উচ্চারণ করাইতে পারছেন, এটাকে আপনারা অ্যাচিভমেন্ট মনে করছেন। কিন্তু আমার কথা হলো কি, সাধারণ মানুষ যারা আছি আমরা মনে করেন, আমাদের মধ্যে তো ওটা আপনি যে নামেই ডাকেন না কেন, সংস্কার নামে ডাকেন অথবা যে নামে সংস্কার অথবা সংশোধন যে নামে ডাকেন না কেন, আমাদের মধ্যে তো একটা প্রত্যাশা ছিল যে আমরা এই জিনিসটা চাই, এই জিনিসটা চাই না, আমরা একটা তন্ত্র চাই না, আমরা স্বৈরাচারী শাসন চাই না, আমরা দলীয় শাসন চাই, আমরা মানে দলীয় সর্বস্তরে দলীয়করণ চাই না। এই ধরনের একটা প্রত্যাশা আমাদের ছিল। মানে আমরা আওয়ামী লীগ আমলে যে যে ঘটনা দ্বারা, যে যে কাজের দ্বারা আমরা বিরক্ত ছিলাম, টায়ার্ড ছিলাম, সেগুলো অবসান চেয়েছিলাম। সেই অবসানটা কতটুকু হলো বলে আপনারা মূল্যায়ন? আমি আরেকটু যদি বলেন, আবার যদি বলি শেষের কথা। আমরা সাধারণ মানুষ যা চেয়েছি,
সাধারণ মানুষ তো চেয়েছিল যে আমরা যেন সর্বস্তরে দলীয়করণটা না হয়। সাধারণ মানুষ চেয়েছিল যে এক রাজতান্ত্রিক ব্যবস্থা যেন না হয়, একজন ব্যক্তির উপর সবকিছু নির্ভর করবে, যেন সেটা না হয়। তো সেই যে মানুষের প্রত্যাশাটা, এই প্রত্যাশাটা কতটুকু হাসিনা সরকার চলে যাওয়ার পর মানুষ তাদের সে প্রত্যাশা কতটুকু মিটেছে বলে আপনারা মনে করেন? না, ওইটাই তো হচ্ছে সবচাইতে বড় কথা। আপনি যেটা বললেন যে আমরা যে ভাষায় কথা বলি, সাধারণ মানুষ তো তার মতো করে তার একটা জায়গা থেকে এই অভ্যুত্থানটা যুক্ত হয়েছিল। তার প্রথম যে যুক্তি ছিল বা তার যে আকাঙ্ক্ষা, আমি যতদূর বুঝি, আমি তো গ্রামে এবং শহরে, আমি একটা সাধারণ পরিবারের মানুষ, যেইভাবে আমি দেখি যে মানুষের চাওয়াটা ছিল অনাচারটা কমবে। অনাচার ইন দা সেন্স যে আসলে মানুষের উপরে জুলুম, একদলীয়, আপনি যেটা বলেন যে নিপীড়ন, তার আসলে শ্বাস ফেলানোর ব্যবস্থা নাই, তার কথা বলার জায়গা নেই, এইটা। আরেকটা চাইছিল যে তার বৈষম্যের জায়গাটা তরুণদের বেলায় বিশেষত, তরুণরা ক্রমশ আসলে অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে, অর্থনৈতিক জীবনযাত্রার মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে তারা একটা মানে খুব সংকটের মধ্যে ছিল। মানে বেকারদের একটা জায়গা ছিল, কর্মসংস্থান ছিল না, যা আয় করতেছিল এবং অন্যদের যে আয়ের বৈষম্য, পার্থক্য, সেইটাতে সে আসলে মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারতেছিল না। তো এই জায়গাগুলি যে তার পাওনা ছিল, চাওয়া ছিল, সেই জায়গাগুলি তো আসলে কামাল ভাই আরো খারাপ হয়েছে। আমি গ্রামাঞ্চলে তিনটা জিনিসের প্রাদুর্ভাব দেখি। আমি দেখি যে আসলে ছোট ছোট যে উদ্যোগগুলি ছিল মানুষের, সেইগুলি বৈশ্বিক কারণেই হোক, বাংলাদেশের ইকোনমিক ফ্লোটা আসলে থেমে যাওয়ার কারণেই হোক, এই উদ্যোগগুলি যাদের ছিল তারা আসলে লোকসানে পড়ছে। ছোট ব্যবসায়ী, ছোট কর্ম মানে যারা করে খাইতো, তাদের তাদের অর্থনৈতিক অবস্থার মানে অবলম্বন হয়েছে। হ্যাঁ, দুই হচ্ছে গ্রামাঞ্চলে চাঁদাবাজিটা বাড়ছে, বিভিন্ন ফর্মে চাঁদাবাজি, মানে সালিশের নামে, জায়গা জমি দখলের নামে, যে কোনো ভাবে চাঁদাবাজির পরিমাণটা বাড়ছে। তিন হচ্ছে যে ধরেন এক ধরনের অত্যাচার নির্যাতনের পরিমাণটা বাড়ছে। আর একটা বাড়ছে যেটা হচ্ছে মাদকের ব্যবসাটা, মাদকটা আগের চাইতে অনেক বাড়ছে। মানে মাদকের প্রাপ্তি কিংবা মাদক যে ছড়ানো, এইটা ধরেন একদম গ্রামের ঘরে ঘরে, যেহেতু ছেলেরা বেকার কিংবা ছোটখাটো কাজ করে হতাশ, তাদের সাথে এই জিনিসের আসলে প্রশ্রয়টা অনেক বেশি পাইছে এবং মাদকটা অনেক বেশি বিস্তৃত হয়েছে। এইসব মিলে গ্রামাঞ্চলে এক ধরনের অর্থনৈতিক স্থবিরতা, আরেক ধরনের সামাজিক নিয়ম শৃঙ্খলার ভেঙে পড়ার ভেতর দিয়ে একটা অস্থিরতা, অর্থনৈতিক স্থবিরতা এবং সামাজিক বিশৃঙ্খলার বৃদ্ধি, চুরি ডাকাতি ছিনতাই এগুলির বাড়া, এই পুরো জিনিসটা আগের যে অর্ডারটা যোগটা ছিল, ধরেন আগে কবরের একটা শান্তি ছিল, একদলের একটা নিস্তব্ধ ডিসিপ্লিন ছিল, আপনি সেইখানে কোনো প্রাচুর্য আসে নাই, কিন্তু এই শৃঙ্খলাটা আরো ভেঙে পড়ছে। সেইটা আসলে গ্রামাঞ্চলের মানুষকে মানে প্রায় বলতে বাধ্য করতেছে যে এর চাইতে আগে ভালো ছিলাম। এইটা হচ্ছে ভয়ের জায়গা, যে কোনো ধরেন বড় রকমের অর্জনের যে সম্ভাবনা যখন তৈরি হয়, এটা যখন অর্জনে না গিয়ে হতাশায় পরিণত হয়, তখন আসলে যে ঘটনাগুলো আমরা দেখি, এটা হচ্ছে ধরেন 72 থেকে 75-এ মানে সোকল্ড মুক্তিযোদ্ধারা, পরবর্তী মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে যারা আসলে জুলুম করছিল, তাদের জুলুমের কারণে এর চাইতে রাজাকার ভালো হয়ে গেছে। খানা তাকে সিনেমা বানাইতে হয়েছিল যে আবার তোরা মানুষ, কিংবা 75-এ এত বড় বিপর্যয়ের পরে আসলে মানুষ এটাকে বুঝতেই পারে নাই, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একই রকম এত বড় যে উত্থান, এই উত্থানের পরে যখন আসলে মানুষ সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে কোনো ধরনের আসলে উন্নয়নের লক্ষণ দেখে না, কোনো অভিমুখ দেখে না, তখন তার মধ্যে যে হতাশাটা তৈরি হবে, আমি ভয় পাই যে এই হতাশা আমাদেরকে আরো বড় বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। সেইটা আসলে আপনি যেটা বলছিলেন, এটা তো হয় নাই, বরং আমার আশঙ্কাটা বাড়ছে, বিপর্যয়ের আশঙ্কা। তাহলে এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা কি? যেমন আমি কতগুলো কথা বলি, যেমন ধরেন আমি দেখলাম যে রাষ্ট্রপতি পদত্যাগ করলো, পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নিয়োগের প্রশ্নটা আসলো সামনে, এবং বিএনপি স্থায়ী কমিটি একটা মিটিং করলো, মিটিং করে তারা দায়িত্ব দিল তারেক রহমান ঠিক করবেন যে কাকে মনোনয়ন দেওয়া হবে। তো আপনি এই গণতন্ত্র কি চেয়েছিলেন?
আমি আপনাকে এটাই বলছিলাম যে আমরা তো বলছিলাম যে আমরা রাজনীতি সংস্কারের কথাটাও বলবো, বাংলাদেশের মানুষের সামনে এটা তুলতে হবে, কিন্তু আমরা হাসিনা শাসনামলে এটা তুলতে পারি নাই। আর এখনকার যে পরিস্থিতি যাচ্ছে, এখনো ধরেন আপনি এটা বলেন গণতান্ত্রিক সংস্কৃতির তো কোনো কিছু চিহ্নই নাই। গণতান্ত্রিক সংস্কৃতির বদলে জিনিসটা যেটা ছিল হুবহু তাই আছে। এটা আমাদের এজেন্ডার মধ্যেই আসেন নাই। রাষ্ট্রে ধরেন সবচাইতে বেশি গুম হয়েছে কার? বিএনপির চাইতে তো বেশি গুম খুন শিকার হয় নাই কেউ এই এই 15 বছরে। তো তারা ধরেন গুম কমিশনটাকে যখন গুম করে ফেলে, মানবাধিকার কমিশনকে যখন ধরেন অকার্য, আমরা দেখছি এখানে সেখানে ঠিকই সব মিটিং হয়েছে কাদের সাথে, কিন্তু তারপরেই পুলিশের মনে হলো যে এখন সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করতে হবে, পুলিশের যানবাহনে সন্ত্রাসী হামলা হবে। তা এটার কারণে তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সবাই একটা ভুল বার্তা পাবে। সেটা ভুল বার্তা বলবো না, আমি একটি শঙ্কিত হওয়ার মতো বার্তা। তারা আবার এই ট্রাভেল অ্যাডভাইজারিকে 5 নম্বরে 6 নম্বরে নিয়ে যেতে পারে। কেন সেটা আপনি যদি বলেন যেটা আওয়ামী লীগের কোনো কর্মসূচি হতে পারে অগাস্ট মাসে, সেই জন্যে, তাহলে তো বলতো যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা এই ধরনের কাজ করতে পারে। এবার কিন্তু এটা বলা হয়নি, বলা হয়েছে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা। তাহলে পুলিশও জানে, রাষ্ট্রযন্ত্রও জানে যে আওয়ামী লীগ কিছু করবে না। খুবই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2-3 দিন আগে কিন্তু পুলিশ বলেছিল, মানে ওই আহ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে জি পুলিশের উপর জি আক্রমণ হতে পারে। জি, ওইটা তো আমি বললাম যে আগের বার তো সবসময় বলেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এবার বলা হচ্ছে হ্যাঁ, সন্ত্রাসী হামলা। এবার আর আচ্ছা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম নাই। তার মানে পুলিশের কাছে ক্রেডিবল রিপোর্ট আছে যে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হবে। কিভাবে ক্রেডিবল রিপোর্ট আছে? পুলিশ তো দেখছে বোমা উদ্ধার হচ্ছে, সিসি ক্যামেরা বন্ধ থাকছে, এবং বোমা তো আপনি এটাও তো জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো বলেছেন যে দেশে কোনো জঙ্গি নাই। বলেছেন না? বলেছেন তো। তাহলে জঙ্গি যদি না থাকলো, কোনো কিছুই নাই, তাহলে আপনারা রেড অ্যালার্ট কেন দিলেন? তার এটা মানে আপনারা এটা তো জঙ্গি না হতে পারে, সন্ত্রাসী হতে পারে প্রশাসনের ভাষায়। জঙ্গি বলেন আর সন্ত্রাসী বলেন, সন্ত্রাসী মানেই জঙ্গি, জঙ্গি মানেই সন্ত্রাসী, মিলিটেন্ট আর টেরোরিস্ট। কিন্তু আপনারা তো জাতির কাছে কিছু লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন আমাদেরকে বলেন, আমরাও জানি। তাহলে আপনারা বলেন যে ওই পাইপ বোমাগুলো লস্করি তৈয়বার ছিল। আপনারা বলেন যে ওই প্রেসার কুকার বোমাটা লস্করি তৈয়বার ছিল বা আল কায়দার ছিল, একজনই তো ছিল। এটা তো আর বাংলাদেশি কোন সন্ত্রাসী গোষ্ঠীর কাজ না। বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠী সাধারণত ক্রুড বোমা বানায়, মানে যেটাকে বলা হয় ককটেল ইত্যাদি। কিন্তু এই ধরনের আধুনিক বোমা বানানোর প্রযুক্তি আমাদের আহ, জঙ্গি গোষ্ঠীর কাছেও নাই। এটা একেবারেই লস্করে তৈয়বার প্যাটার্ন। এখন লস্করে তৈয়বা কি? লস্করে তৈয়বা হলো পাকিস্তানি আইএসআই মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন, যারা ভারতে হামলা চালায়, মুম্বাইতে হামলা চালিয়েছে। আপনি জানেন যে হোটেলে যে হামলা হয়েছিল লস্করে তৈয়বা। তাহলে এখন আপনারা আমাদেরকে আসলে কোন জায়গায় নিয়ে গেছেন? ইউনূস জমানাতে 18 মাসে যে সবকিছু খুলে দেওয়া হয়েছিল, পাসপোর্ট সরি ভিসা খুলে দেওয়া হয়েছিল, পাকিস্তান থেকে কিছু আসতে পরীক্ষা করা হবে না, এই সময় কি ঢুকে গেছে আমাদেরকে বলেন, আমরা জানতে চাই। কারণ আমরা তো জাতি হিসাবে, পুলিশ যদি আক্রান্ত হয়, পুলিশের যানবাহন আশেপাশে তো আমাদের লোকজন আক্রান্ত হতে পারে, আমরা তো পুলিশের সঙ্গে বসবাস করি, পুলিশরাও তো আমাদের সঙ্গেই বসবাস করে। তাহলে কেন বলছেন না? কিছু একটা আপনারা লুকাচ্ছেন। সেই লুকানোটা কি? আর না হয় আমি ধরে নিব যে সার্জিও গোরের যে সফর হলো, সেটাতে আপনাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। সার্জিও গোর এসে এমন কিছু অপ্রীতিকর, এমনকি কালকে হুমায়ুন কবির যিনি উপদেষ্টা, পররাষ্ট্র তিনি কিন্তু বিষয়ক। বলেছেন, জি, তিনি বলেছেন সার্জিও গোর এসেছিলেন অনুসন্ধান করতে। শব্দটা কিন্তু উনি বলেছেন অনুসন্ধান, মানে ইনভেস্টিগেট। কি অনুসন্ধান করতে আসছেন সার্জিও গোর, সেটাও তো আমরা জানতে চাইতে পারি।
উনি কিন্তু বলেন নাই কার্যকর জানতে চেয়েছেন, বলেছে অনুসন্ধান করতে এসেছিলেন। কি অনুসন্ধান করতে আসলেন? যে এটাই, যে এত জঙ্গি উত্থান হচ্ছে কেন, এত বিভিন্ন পতাকা কেন উঠলো, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রেখেছ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নাই কেন, এগুলো হলো অনুসন্ধান। এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু অফিসিয়ালি অন রেকর্ড বলেছেন সার্জিও ঘোষ এসেছিলেন অনুসন্ধান করতে। তাহলে তারপরে সার্জিও ঘোষ আপনারা যে ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন, যেটা কেউ তো বলছে না, সেই ডিনারে তো আপনারা কিছু লোককে ইনভাইট করেছিলেন। সেখানে তো আহ, গ্রাম প্রশাসনের অপছন্দের লোকরা ছিল ওই তালিকায়। সেই জন্য তো সার্জিও ঘোষ ডিনার অ্যাটেন্ড করেন নাই, সেটা বলেন না কেন? আমরা শুনতে চাই উনি ডিনারটায় যাননি কেন। আপনারা কাকে নিতে চেয়েছিলেন সেখানে? আপনার সেই মহামহিমকে কেন নিতে চাইলেন? মহামহিমের লোকদেরকে কেন নিতে চাইলেন? কি প্রেম আপনি ওনার আপনি সাথে আপনার? আপনি যদি খোলাসা করবেন যে কাদের যাওয়ার কথা ছিল এবং কাদের কারণে সার্জিও ওই ডিনারে যেতে চাননি বিধায় সেটি বাতিল হয়েছে। ওই ডিনারে তো মহামহিম বলতে কে? মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, হ্যাঁ। ওই ডিনারে শফিকুল আলমের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আসিফ নজরুলের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আলী জাকেরের যাওয়ার কথা ছিল। তাহলে এই যে লোকগুলাকে আপনার দিচ্ছিলেন, এই জন্যই তো সে ডিনার অ্যাটেন্ড করে নাই। ডিনার অ্যাটেন্ড করে নাই, না করে সে ফিরে গেছে। ফিরে গিয়ে সে যে ওয়েস্টিন হোটেলে, আমি মানচিত্রের অনুষ্ঠানে আগে বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও গোর এসে ব্র্যান্ড স্টেশনের বাসভবনে উঠবেন না, উনি ওয়েস্টিন হোটেলে উঠবেন। তো ওয়েস্টিন হোটেলে তো উনি ডিনার করেছেন। করার পর তো সেখানে আওয়ামী লীগের লোকদের সঙ্গে মিটিং হয়েছে, জাতীয় পার্টির জিএম কাদের সঙ্গে মিটিং হয়েছে। এমন তারপরে তো উনি জামাতের সঙ্গে মিটিং করেন নাই, উনি এনসিপির সঙ্গে মিটিং করেন নাই। কেন করেন নাই? সমস্যাটা কোথায় হলো? আপনারা তো এটা লুকাচ্ছেন আমাদের কাছে। পরের দিন যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা বৈঠক হলো, 1 ঘন্টা রুদ্ধদ্বার, যে বৈঠকে এমনকি ব্রায়ান ক্রিস্টেনসেনকেও অ্যালাউ করা হয় নাই। তারপর ব্রায়ান ক্রিস্টেনসেন এই বৈঠকের পরে সার্জিও গোরের সাথে দীনেশ ত্রিবেদী ওই দিন বিকেলেই 31 জুলাই ভারত চলে গেছেন। আমি ভারতের সাংবাদিকদের সাথে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি, ওই বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই দীনেশ ত্রিবেদী ভারত গিয়েছিলেন। এবং সেই আলোচনার একটি ছিল 5ই অগাস্ট শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করবেন, যেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত। যার কারণে দীনেশ ত্রিবেদী গেলেন 31 তারিখ। 1 তারিখে ঘোষণা আসছে শেখ হাসিনা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে এবার সংযুক্ত হবেন, উনি এবার রেকর্ডেড ভার্সন বাজাবেন না। তো আপনারা তো আমাদের কাছে লুকাচ্ছেন ক্রমাগত। কি লুকাচ্ছেন? যে আমেরিকা আপনাদের হাত ছেড়ে দিয়েছে, এটা তো আমরা জানি। আমরা তো বারবার বলেছি মানচিত্রে যে ব্যবহার শেষে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলবে। তো আপনারা বলুন যে আপনাদেরকে ছুঁড়ে ফেলেছে, আমরা আপনাদের তো সাথে আছি। আপনারা যে ভুলগুলো করেছেন সেটা স্বীকার করেন, 3 গুণ দামে এলএনজি কেনা বন্ধ করেন। কারণ আপনাদেরকে তো আর আমেরিকা রাখতেছে না, বাদ দিয়েছে। এখন ভারত আমেরিকা একই অক্ষে চলে আসছে, সাথে রাশিয়াও আছে। খুবই অবাক ঘটনা যে রাশিয়া বাংলাদেশের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেমেন্ট ভারতীয় মুদ্রায় চায়। ভারতীয় মুদ্রায় কেন চায়? ওরা ডলারে নিবে না, কারণ Right. ওরা তো ডলার ওদের জন্য নিষিদ্ধ। তো ভারতীয় মুদ্রায় চায় মানে কি? ওরা বাংলাদেশি মুদ্রায় নিবে না। বলা তো হয়েছিল পাকিস্তানি মুদ্রায় দেয়, নিচ্ছে না তো, ভারতীয় মুদ্রায় দিতে হবে। তাহলে আপনি ভারতীয় মুদ্রা পাবেন কোথায়? আপনাকে ডলার খরচ করে ভারতীয় মুদ্রা কিনতে হবে। দেখেন, ওরা কিন্তু সিঙ্গাপুরি ডলার বলতে পারতো, ওরা ব্রিটিশ পাউন্ড বলতে পারতো, সৌদি রিয়াল বলতে পারতো, বলে নেই তো ভারতীয় মুদ্রা। নির্দিষ্ট ভাবে রাশিয়া বলে দিয়েছে। তো এটা কি আমেরিকার সম্মতির বাইরে? একেবারেই না, এটা আমেরিকার সম্মতির মধ্যেই। আপনারা এখন একটা জিও পলিটিক্যাল দাবার খেলার মধ্যে, চালের মধ্যে পড়ে গেছেন। বিএনপি সরকার ভয়ঙ্কর চালে পড়ে গেছেন, সেই চাল থেকে আর উদ্ধার নাই। আর আপনাদের যে জামাত, এনসিপি বা উগ্রপন্থী যারা, তাদেরকে আমেরিকা ঠিক যেমনি ভাবে আফগান মুজাহিদিনদেরকে আমেরিকা পরিত্যাগ করেছিল, করে এই আফগান মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনাদেরকেও আমেরিকা ত্যাগ করেছে। এতদিন যারা ভেবেছিলেন যে আপনাদের মাথার উপর আমেরিকা আছে, আপনারা বাংলাদেশে
কি কি সব জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন, পতাকা ওড়াচ্ছিলেন, কি কি সব করবেন, কোন কোন দেশ দখল করবেন, সব শেষ, গল্প শেষ। এখন আপনাদের অবস্থাটা ঠিক আফগান মুজাহিদিনদের মতো। আপনাদেরকে ব্যবহার করা শেষ হয়ে গেছে, ইউনূসকে আগেই ডিসপোজ করেছে অফ। এখন জামাত ইসলামীও শেষ, বিএনপিও শেষের পথে। পথ একটাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ খুলেন এবং আরেকটা নির্বাচন দেন। সেই দাবি আসছে, এই আমেরিকার পক্ষ থেকে সেই দাবি আসবে। আপনাকে আমি আজকে এখানে বলে রাখলাম, রেকর্ড করা থাকলো, 27 সালে নির্বাচন দিতে হবে, সেই দাবি আমেরিকা তুলবে। কারণ আপনি আমেরিকা জি শেষ করুন, শেষ করুন। আমেরিকা হাত ছেড়ে ছেড়ে দিয়েছে। আমি পান্না ভাই আপনাকে বলেছিলাম যে এরা তো, ইউনূস তো আমেরিকাকে দলিল দিয়ে গেছে, পজিশন দিতে পারে নাই। এখন আমেরিকা ব্যবসা করবে, শেখ হাসিনা সমতার ভিত্তিতে ব্যবসা করবে আমেরিকার সাথে। কেন, আমেরিকা তো আওয়ামী লীগের শত্রু না। এবং সার্জিও গোর যে বার্তাটা দিয়েছেন, আরেকটা কথা আমি আপনাকে বলছি, এটা আপনি চেক করে দেখুন। ঢাকায় মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন তিনি, নির্দেশটা উনি দিয়েছেন 31 জুলাই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য। একই নির্দেশ তিনি দিল্লি মার্কিন দূতাবাসকে দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে। এগুলা কি ইঙ্গিত? তো খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার, যে যারা এতকাল ভেবেছিলেন তারা আমেরিকার মিত্র, তারা এখন আফগান মুজাহিদিনদের মতো অবস্থা, অথবা মিশরের মুসলিম ব্রাদারহুডের অবস্থা। জি, একথা আপনি আগেও বলেছেন, কিন্তু আজকে যেভাবে আপনি বলছেন যে 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, যুক্তরাষ্ট্র সেটি চায়, আপনি এতটা বোল্ডলি কেন বলছেন, এতটা নিশ্চিত হয়ে কেন বলছেন যে 27-এর মধ্যে একটা নির্বাচন যুক্তরাষ্ট্র চায়? মানে আপনার সোর্স কি এতটাই স্ট্রং, নাকি আমি শুধুমাত্র তো ইকুয়েশনের জায়গা থেকে আপনি বলছেন? আমি তো সৌভাগ্যটা হয়নি মানচিত্রে আসার বেশ কয়েকদিন। আমি অন্যগুলো প্ল্যাটফর্মে বলেছিলাম যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও করে ঢাকায় মিটিং হবে। আমি মানচিত্রেও মনে বলেছি, এটা কি কিন্তু কেউ বলেছেন? বলেনি, বলেছি। এবং আমি এই কথাটাও বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও গোর আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছেন, যোগাযোগ রাখছেন শেখ হাসিনার সঙ্গে নিয়মিত। এই কথাটাও বলেছিলাম, সেটা মানচিত্রে বলেছি না কোথায় বলেছি। আপনারা এখন কি দেখছেন? দিনে 30 জনের বৈঠক হয়েছে না? হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। জিএম কাদের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। জামাত এনসিপির সঙ্গে বৈঠক করেনি। তাহলে বার্তা, আপনার যদি সোর্স বলেন, হ্যাঁ, আমার সোর্স তো এতটাই স্ট্রং যে আমি বলছি তো যে এইবার সাহায্যকর দাবি করে গেছেন উত্থাপন, অন্তর্বর্তীমূলক রাজনীতি। এরপরই শেখ হাসিনা বাংলাদেশে আসলে দেখবেন দাবি আসবে নির্বাচন, নিশ্চিত থাকতে পারেন। আরেকটি আচ্ছা, নির্বাচন হবে, সেটা 2027 সালেই দিতে হবে। আমি আরেকটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে। 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্র এটি চাইছে, কেন চাইছে? মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তি জায়গা থেকে তো আমরা সবাই বলছি যে আমরা দাস অনুদাসে পরিণত হয়েছি, যুক্তরাষ্ট্র যা চাইবে আমাদেরকে তাই করতে হচ্ছে বা করতে হবে। বোয়িং কেনা থেকে শুরু করে আরো অন্য অনেক কিছু এর মধ্যে হয়েছে। তাহলে কেন যুক্তরাষ্ট্র এখন বিএনপি সরকারকে চাইছে না, অথবা তারা মধ্যবর্তী একটা নির্বাচনের দাবি করতে পারে? যুক্তরাষ্ট্র আমাদের কাছে বিক্রি করবে, তাহলে বিক্রি করলে আমাদের তো টাকা থাকতে হবে কেনার মতো। আমরা তো বিদেশি কোনো ঋণ পাবো না, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক কেউ টাকা দিবে না। চায়নার যে কোম্পানিটা টাকা দিতে চেয়েছিল মংলা বন্দরের পাশে স্পেশাল মিলিটারি কমপ্লেক্সের জন্য, $265 মিলিয়ন নাকি $560 মিলিয়ন, তো সেই কোম্পানিটা তো আমেরিকার ব্ল্যাক লিস্টেড। আপনি চায়না থেকে টাকা নিতে পারবেন না। টাকা আপনাকে বিদেশি ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে হবে, আইডিবি থেকে নিতে হবে। আমেরিকা বুঝে গেছে যে ওই সংস্থাগুলো বিএনপিকে টাকা দিবে না, বিকজ পলিটিক্যাল স্টেবিলিটি নাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নাই। পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া কেউ টাকা দিবে না। আর আপনি যে একটা আমি দামি সংসদ বানিয়ে রাখছেন জামাতকে দিয়ে ইত্যাদি, এটা যে আসলে কৃত্রিম। জামাতকে তো বিশ্বাস করতেছে না আন্তর্জাতিক অর্থ ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলো, বিএনপি কে ওরা। তাহলে যারা ঋণ নিছে 17 বছর, 15 বছর, বছরের পর বছর, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, একটা কারখানা খুলছে না।
বাংলাদেশের বস্ত্র খাতের যে রপ্তানি কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। তো আমেরিকা তো শঙ্কিত, কারণ ওরা তো বিক্রি করবেন, আপনি টাকা দিয়ে কিনতে হবে, টাকাই আপনার না থাকলে আমেরিকা কি বিক্রি করবে? আপনাকে তো ফ্রিতে কিছু দিবে না। এই জন্য আমেরিকা কর্ণাটক চাচ্ছে, অবশ্যই অবশ্যই আপনার এই জন্য কথা বলে লকডাউন। এই জন্য আমেরিকা চাচ্ছে এমন একটা অ্যাটমসফিয়ার বাংলাদেশে, যে অ্যাটমসফিয়ারকে আন্তর্জাতিক বিশ্ব আস্থায় নিবে, ওয়ার্ল্ড ব্যাংক আস্থায় নিবে, এডিবি আস্থায় নিবে, টাকা দিবে, টাকা দিবে, বিদেশি বিনিয়োগ আসবে, আমেরিকা ব্যবসা করবে। ব্যবসা করতে তো আমাকে কেউ ফ্রি অফ কস্ট দিবে না। বিএনপি সরকার টাকা পাচ্ছে না, এটা আমেরিকা শিওর হয়ে গেছে। 5.5 মাস 6 মাস হয়ে গেছে, কোনো টাকা পায়নি। ইউনুস তো পায়ই নাই, ভবিষ্যতেও পাবে না। আমেরিকা এই জন্য অস্থির হয়ে গেছে যে ব্যবসা করার যে একটা তাদের আকাঙ্ক্ষা, বিক্রি করার, কি বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে, টাকা তো নাই। এটাই হলো মূল কারণ। কিন্তু পাল্টা বক্তব্য তো শোনা যায়, আপনি যে কথাগুলো বলছেন তার পাল্টা বক্তব্য তো অনেক আগে থেকেই আছে, যে নতুন কিছু নয়, যে মার্কিন ডিপ স্টেট আবার জামায়াতকে ক্ষমতা আনতে চায়, এবং মার্কিন এক সাবেক ডিপ্লোম্যাট, তার একটি অডিও বের হলো, তারা এই নির্বাচনে জামাতকে চেয়েছিল। এইগুলো তাহলে কোন ধরনের ডিজাইন? আসলে কে কোন দিকে হাঁটছে? মার্কিন এম্বাসির যে অডিও বার্তাটা লিক হলো, এটা মার্কিন এমবেসি ইচ্ছা করে লিক করে দিয়েছে। কারণ আপনি তো আমেরিকান এমবেসিতে গেছেন, ওখানে তো কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যায় না। তো ওটা তো ওরাই লিক করেছে, ওয়াশিংটন পোস্ট ওই রিপোর্টটা চেপেছে। মানে একটা অসমর্থিত সূত্র থেকে একটা অডিও কথা একজন লোকের, সে কে সে পরিচয় নাই, ওয়াশিংটন পাবলিশ করে দিয়েছে। কেন? জামাতকে কনফিডেন্স দেওয়ার জন্য, যে তোমরাই ক্ষমতায় আসছো, নির্বাচনে অংশ নাও। কারণ এটা আমেরিকা জানতো যে জামাত যদি সক্রিয় না হয়, নির্বাচনটা ইউনুস দিবে না। আমেরিকা তো চাইছিল যে ইউনুসকে তো পরিস্থিতি বাইডেন প্রশাসন, তো এখন এখান থেকে বের হয়ে আসার জন্য একটা নির্বাচন এবং বিএনপি কে ক্ষমতায় আনা। আমেরিকা জানতো বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জামাতকে একটি ভুল স্বপ্ন দেখানো হয়েছে। কি স্বপ্ন? যে নির্বাচনে তোমরা জিতবা, যেমনি ভাবে ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো ফাইন, হয়েছে। আমি আপনার যুক্তি বুঝতে পারছি, কিন্তু কিন্তু ডিপ স্টেটের তো একটা খেলা রয়েছে, এবং যে খেলার মাধ্যমে একটা প্রাথমিক পর্বে আমরা দেখলাম যে আওয়ামী সরকারের পতন। যদি খেলা নাই থাকে তাহলে তো পতনটা এইভাবে হতো না। তাহলে না, তারা কি চায় আসলে? আওয়ামী লীগ সরকারের পতন তো ডিপস্টেট ঘটিয়েছে। তখন একটা এজেন্ডা ছিল, একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই এক্সপেকটেশনটা 18 মাসে ইউনুস পূরণ করতে পারে নাই, ফেল করেছে, ইকোনমি কলাপস করে গেছে। দেশে মবক্রেসি আমেরিকা পছন্দ করে না। আর এখন যে বিএনপি সরকার আমলে যেটা সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে, এই সরকারের আমলে ক্লেপ্টোক্রেসি মানে রাষ্ট্রীয় মদদে দুর্নীতি, এটা আমেরিকা ভীষণ ঘৃণা করে। তো জামাতকে বলা হয়েছে মিথ্যা একটা আশ্বাস, তুমি ক্ষমতায় যাচ্ছ, একটা টেপ লিক করে দিল, ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করলো, জামাত খুশি হয়ে গেল, ওরা ক্ষমতায় যাচ্ছে। জামাত তো নিশ্চিত ছিল। ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো হয়েছে, বিপ্লবী সরকার হবে, রেফারেন্ডাম দাও। ইউনুস যে নির্বাচনের দিনে, আপনি যদি মনে থাকে, কিভাবে উচ্ছ্বাস দেখাচ্ছিল 2 হাত তুলে, ভিতরে সব শেষ, নতুন শুরু। ইউনুস তো জানতো যে এই গণভোট এখন মঞ্জুর হবে, অ্যাকসেপ্ট হবে, বলে বিপ্লবী সরকার হবে, বলে সেই বিপ্লবী সরকারের প্রধান ইউনুস। ইউনুস কি বিএনপি নির্বাচনে জিতবে বা আহ, বিজয়ী হবে, সরকার গঠন করবে? যাকে বলা হয় নুরুল হক নুরু এবং রাশেদ, এদের চাইতে ভালো করবেন, খারাপ করবেন না। যদিও রাশেদ এবং নুরু এদের নেতা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে। কথাটা বললাম এই কারণে যে নুরু এবং রাশেদ, তাদেরকে আওয়ামী লীগ সরকার নির্যাতন করতে 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 এখন নুরু ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট না মানে প্রতিমন্ত্রী, সে একজন মন্ত্রিপরিষদের সদস্য। রাশেদ বিএনপির মতো একটা বড় দলের মনোনয়ন পেল, আবার সেটা মানে পাশ করতে না পারার কারণে তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সমস্ত রাজনৈতিক বিষয়াদি দেখার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা দুজন দায়িত্ব পালন করছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনি যদি পাশাপাশি দেখেন যে তারা মন্ত্রী হয়েছেন, সচিব হয়েছেন, কিন্তু আর্ট অ্যান্ড অ্যাটিটিউডে স্টিল আজকের দিন পর্যন্ত সার্জিস এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সাবলীল, আরও বেশি সাবলীল। তো কাজেই তাদেরকে যদি আপনি বারবার আঘাত করেন, তারা যে আগামী দিনে একজন বড় নুরু হবে না, নুরু দ্য গ্রেট। আর
ধরেন এই রাশেদ দ্য গ্রেট বা রাশেদ দ্য বড় ভাই, আমাদের দেশে আছে না রাফসান দ্য বড় ভাই, রাশেদ দা বড় ভাই, নুরু দা বড় ভাই, তারা যে হবে না তা কিন্তু বলা যাচ্ছে না। মূল ব্যাপার হলো যে সার্জিস কি করছে জানি না, সার্জিস ছোটোখাটো তার যে সে সাধারণত বাজে কোনো কথা বলে না, কিন্তু যাকে বলা হয় নাসিরুদ্দিন পাটোয়ারি সে সমালোচনা করেন, কিন্তু সে কিন্তু কোনো অশ্লীল শব্দ উচ্চারণ করছে বা ওরকম হাদি যেভাবে আজে বাজে কথাবার্তা বলতো ওই ধরনের আজে বাজে কোনো কথা আমি এখন পর্যন্ত তার মুখ দিয়ে শুনি না। কিন্তু সে টু দি পয়েন্টে যে বিষয়গুলো মেনশন করে, যে বিষয়গুলো পয়েন্ট আউট করে আর যে বিষয়গুলো জনগণের সামনে তুলে নিয়ে আসে, এগুলোর মানে যে একেবারে অসত্য, মানে এগুলো অপ্রিয়, প্রচণ্ড অপ্রিয়, অনেক ক্ষেত্রে সৌজন্যবিহীন, এগুলোর কোনো সৌজন্য নেই, আমাদের সমাজের যে প্রথা তার বিরুদ্ধে। কিন্তু সে যে কথাগুলো বলছে এগুলো যে অসত্য এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না। ফলে কি হলো, যাদেরকে তিনি আঘাত করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তারা সঙ্গতির কারণে কষ্ট পাচ্ছেন, গালাগালি করছেন, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই কথাগুলো শুনে বিএনপিরই অনেক লোক টেলিফোন করে তাকে বলছে, বেটা আরও বল কি চাস, আমরা আছি তোর সঙ্গে বা তোমার সঙ্গে বা আপনার সঙ্গে, যে যার সঙ্গে তার যেমন সম্পর্ক, আরও বল। তারপর তার দলের যারা লোকজন তারা তো পিছন থেকে বলে, আরে বাঘের বাচ্চা, এইভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি ছাড়া এই কথা কে বলতে পারবে? মানুষের চরিত্র হলে কি জানেন, মানুষ সবসময় তাফালিং পছন্দ করে, তাফালিং করতে চায়, তাফালিং মানে মাস্তানি করতে চায়, এটা ভীষণ রকম আনন্দ। আপনারা নিজেরা ছোটোকালে চিন্তা করে দেখেন, খুব ছোটোকালে আপনাদের আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট এইগুলো হওয়ার কথা আপনি এমনি ক্লাসে বলতেন, কিন্তু আপনার কি হতে ইচ্ছা করতো? আপনার একটা মাস্তান হতে ইচ্ছা করতো, আপনি দূর থেকে মাস্তান দেখতে পছন্দ করতেন। আপনার আশেপাশের যত অনিয়ম, অত্যাচার, জুলুম এগুলো আপনি আপনার মাস্তানি দ্বারা ভেঙে চুরে চুরমার করে দিতে চাইতেন। তো আপনি সুযোগ পাননি বা আপনার সে সাহস হয়নি, কিংবা আপনাকে এই ধরনের কোনো কেউ প্রেজ করেনি। কিন্তু যারা একবার সুযোগ পেয়েছে এবং মানুষের প্রশংসা পেয়েছে, তারা এক একজনে হাজি মাস্তান হয়ে গেছেন, দাউদ ইব্রাহিম হয়ে গেছেন, ছোট শাকিল হয়ে গেছেন, আরও অনেক কিছু। তো নাসিরুদ্দিন পাটোয়ারি এবং অল অফ দ্য মানে যাকে বলা হয় জুলাই বিপ্লবী, তাদের মধ্যে শব্দ বোমা প্রয়োগের ক্ষেত্রে যেমন হাদি যে কথাগুলো বলতো সেগুলো অশ্লীল ছিল, অশ্রাব্য ছিল, যৌনাঙ্গ এবং মলদার সংক্রান্ত বিষয়াদি ছিল, কিন্তু সে কিন্তু এই কথাগুলো বলছে না। সে যে কথাগুলো বলছে টু দি পয়েন্টে, গোলাম মোল্লা রনি সে একজন দুর্নীতিবাজ, গোলাম মোল্লা রনি সে একজন চাঁদাবাজ, গোলাম মোল্লা রনি এই কাজগুলো, মানে জাস্ট আমার নাম দিয়ে বললাম, এবার টু দি পয়েন্টে। তো সেক্ষেত্রে ইন পার্সন আমরা তাকে ফেস করতে পারছি না বা আমরা তাকে বলতে পারছি না, তখন আমরা তার টেংরি ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তো এরকম ঘটনাগুলো সে ঘটিয়ে যাচ্ছে এবং তার প্রেক্ষিতে এখন এই জুলাই মাসে এসে তিনি এবং তার সাথে তার সহযোগী সার্জিস এই দুইজনকে যেভাবে বিএনপির যারা লোকজন আছে তারা টার্গেট করছেন, তাতে করে পুরো রাজনীতির যে জল এটা গোলা হয়ে গেছে। বিএনপি এখানে ত্রিমাত্রিক কৌশল করছে। প্রথম কৌশল হলো সার্জিসকে এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে আলাদা করে দেওয়া। 2 নম্বর হলো নাসিরুদ্দিন পাটোয়ারিকে 1 নম্বর টার্গেট করে এনসিপিকে বলে দেওয়া হয়েছে যে আপনারা একে বাদ দেন, ডু এভরিথিং উইদাউট নাসিরুদ্দিন পাটোয়ারি, সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য একটা ব্যবস্থা করে দেবো। এবং রাশেদ প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক সহকারী তিনি বলেছেন যে আমরা প্রয়োজনে সহযোগিতা করব, সব জায়গাতে সহযোগিতা করব যেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি যাবে না। এটা এক ধরনের যাকে বলা হয় মানে এমন প্রস্তাব যে ভাই আপনি বিয়েটা করাই দেন, আপনি বসের ঘরে যেতে খুব লজ্জা পাচ্ছেন, ওটা আমি সেরে দেবো আর কি। রাজনীতিতে আসলে প্রতিপক্ষের সুবিধা নিয়ে, দয়া নিয়ে, করুণা নিয়ে কখনোই কেউ রাজনীতি করতে পারে না, সাইন করতে পারে না। রাজনীতিতে কখনো তেলবাজি করে, দালালি করে, জুতো চেটে, পা চেটে
একটা সার্টেন লিমিট পর্যন্ত সাস্টেইন করা যায়, মানে থাকা যায়, কিন্তু সাস্টেইন করা যায় না, সারভাইভ করা যায় না। এটা জাস্ট লাইক এ চা পানি খাওয়ার মতো, কিন্তু মূল ডিশ না। রাজনীতিতে টিকতে হলে লড়াই করে, সংগ্রাম করে করতে হবে। এবং নেতা হতে হলে, নেতা আসলে ফকির মিসকিনের মধ্যে থেকে কখনো নেতা হয় না। নেতাকে অর্থনৈতিকভাবে সবল হতে হবে, সচ্ছল হতে হবে, অন্য সবার সাথে শিক্ষিত হতে হবে, মার্জিত হতে হবে, সবার চেয়ে সাহস বেশি থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের রাজনীতির একটা অকাল। অকাল হলো আপনি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সার্জিস বলেন, তারপরে অন্যান্য যারা বলেন, তারপর তাদের প্রতিপক্ষ যে সমস্ত লোকজন কথাবার্তা বলছে ঠিক সেম এজের, তাদের সঙ্গে যদি আগের জেনারেশন, জাস্ট 1 থেকে 2 জেনারেশন আগের আপনি 100 জন রাজনীতিবিদ দেখেন, যেমন আপনি নাজিমউদ্দিন আলমের কথা বলেন, বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, বা ফজলুল হক মিলন, আরও বড় নেতার যাওয়ার দরকার নাই। তো এই নাজিমউদ্দিন আলম বা ফজলুল হক মিলন, এই দুজন লোক বসে থাকবে, আর এনসিপির এরকম 1000 ছেলে মেয়ে বসে থাকবে ফেয়ার জায়গাতে। এদের সামনে 5 মিনিট কথা বলার মতো অবস্থা এখনও এনসিপির কারো হয়নি। তো কাজে এনসিপি ঠিক সেই যোগ্যতাটা অর্জন না করে তারা যে কাজটি করার চেষ্টা করেছে সেটা হলো তাফালিং, কত দ্রুত সেই মানুষকে আকৃষ্ট করা যায়। আর আকৃষ্ট করার জন্য অনেক কাজ আছে। আপনি যদি লুঙ্গি উঠিয়ে আপনার পুটু মেয়েকে দেখায় দেন, লোকজন, আপনি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবেন। আপনি যদি এই 4-500 লোক খেতে বসছে, সেখানে বসে মোটামুটি একটু বায়ু ত্যাগ করেন, সঙ্গে সঙ্গে আপনি ভাইরাল হয়ে যাবেন। সবার মধ্যে আপনি একটা পিস্তল বের করেন, একটা গালাগালি দেন, কিন্তু আপনি একটা জায়গাতে ঢুকছেন, ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত অ্যাটেনশন আপনার দিকে গেছে। এই জন্য আপনার কর্ম থাকা লাগবে, তো আপনার ট্র্যাক রেকর্ড থাকা লাগবে। সেই ট্র্যাক রেকর্ড না থাকলে কখনো নেতা হওয়া যায় না। তো এক্ষেত্রে যারা নবীন, তারা খুব দ্রুত নেতা হওয়ার জন্য, জনগণের আকর্ষণ লাভ করার জন্য, তাফালিং করার জন্য যে কাজগুলো করছেন, সেই কাজে তাদের যারা শক্তিশালী প্রতিপক্ষ, তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়েছেন। এবং সেই প্রতিহিংসা পরায়ণতা ডে বাই ডে, যাকে বলা হয়, ভয়ঙ্কর হয়ে পড়েছে। যেভাবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আক্রমণ করা হচ্ছে, অন দ্য লং রানে যদি নাসিরুদ্দিন পাটোয়ারিরা টিকে যান এই ধরনের জুলুম অত্যাচারের বিরুদ্ধে, তারা হয়তো নেতা হতে পারবেন, কিন্তু তাদের অন্য যে যোগ্যতাগুলো আছে, এডুকেশন, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, মানুষের রেসপেক্ট গ্রহণ করার ক্ষমতা, তাদের সোশ্যাল ইনফ্লুয়েন্স, এখন আপনি নেতা হয়েছেন, কিন্তু আপনি একটা টেলিফোন করে কাউকে বললেন যে ভাই এটা ডিসি সাহেবকে, এটা সেক্রেটারিকে, এটা ডিআইজিকে এটা একটু করে দেন, সে যদি আপনার প্রতি শ্রদ্ধা পোষণ করে আপনাকে এই কাজটা করে না দেয়, আপনি জীবনে নেতা হতে পারবেন না, নেভার এভার ইন লাইফ। আপনি তাফালিং করতে পারবেন, এমপি হতে পারবেন, ভোট ডাকত্যাগ করতে পারবেন, আপনি প্রধানমন্ত্রীর দয়া নিয়ে মন্ত্রী হতে পারবেন, অনেক কিছু হতে পারবেন, কিন্তু কখনো নেতা হতে পারবেন না। তো যাই হোক, এখন আমাদের আসলে গত 2 বছর খুবই অস্থির একটা সময়। এই সময়ের মধ্যে আমরা বহু নেতাকে হারিয়েছি, যারা 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার ছিল তাদেরকে হারিয়েছি। আবার বহু নেতাকে আমরা পেয়েছি যাদের 5 মাসেরও রাজনৈতিক ক্যারিয়ার ছিল না। আর এই সময়টাতে আমরা যাদেরকে দেখছি পক্ষে এবং বিপক্ষে